রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই দেবীপ্রসাদের বাবা রঘুরাজ আজকে বলছে তার ছেলেকে যেন বনবাসে না পাঠানো হয়। সে একা একা কি করবে, কোথায় যাবে? রঘুরাজ বলে, তোমার ছেলে ছোট নয় যে এই সব কথা ভাবতে হবে। তার এই কাজগুলো করার আগেই সবকিছু ভাবা উচিত ছিল। অন্যদিকে পুটি সিদ্ধান্ত নেয় তার যখন এখানে কোনো মূল্য নেই, সে চিরদিনের জন্য চড়ে যাবে, তাকে আর কেউ খুঁজে পাবে না। এরপর সিন ঘুরিয়ে আবার আমাদের রাজপ্রাসাদের দৃশ্য দেখানো হয়। দেবীপ্রসাদের মা বলে, আপনি সামান্য একজন প্রহরীর কথার উপরে নির্ভর করে আমার ছেলেকে বনবাসে পাঠাবেন না রঘুরাজ। এরপর সেখানে রামকান্ত এবং ভবানী চলে আসে। ভবানী বলে, আমি যে প্রমাণগুলো দিলাম তারপরেও কি প্রমাণ হয় না প্রাসাদ ঠাকুরপো এইসব কিছু করেছে? এসব কথা শুনে পিসি ঠাকুমা বলে, তোমার কথা পুরো কাকতালীয়, যুক্তিহীন। এসব শুনে ভবানী বলে সে আবারও প্রমাণ করে দেবে দেবীপ্রসাদ অপরাধী। এরপর রামকান্ত বলে, এবার যা বলার আমি বলবো। তখন রামকান্ত রঘুরাজকে বলে, দেবীপ্রসাদ এবং আমার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছিল নাটোরের সেই তরবারি যুদ্ধে। সেখানে আমি জিতেছিলাম আর দেবীপ্রসাদ হেরে গিয়েছিল। এরপরে সে ভিনদেশী দেশদ্রোহীদের সাথে হাত মেলায়, এমনকি ঠাকুর ঘর থেকে মূর্তিও উধাও হয়ে যায়। এসব কিছুর পেছনে দেবীপ্রসাদের হাত রয়েছে। শুধু তাই নয়, দেবীপ্রসাদ ভূমকেও টেনে নিয়ে গিয়েছিল। এসব কথা শুনে রঘুরাজ দেবীপ্রসাদের বাবাকে বলে, এর পরেও কি তুমি তোমার ছেলের দোষ দেখতে পাবে না? দেবীপ্রসাদ বলে, এগুলো সব যুক্তিহীন, সে এসব কিছুই করেনি। এরপর ভবানী মুখ খোলে এবং সে সকলের সামনে বলে, পুটি দিদির তাঁবুর সামনে সে দেবীপ্রসাদ এবং ভীমকে দেখেছে। এসব শুনে দেবীপ্রসাদ বলে, আমি আগেই বলেছি আমি কার সাথে বন্ধুত্ব রাখব না রাখব সেটা আমার ব্যাপার। একথা শুনে রঘুরাজ রেগে যায় এবং বলে, তুমি দেশদ্রোহীদের সাথে বন্ধুত্ব রাখতে পারো না। যে দেশের ক্ষতি করতে পারে সে এই প্রাসাদেরও ক্ষতি চাইতে পারে। এরপর ভবানী আরও বলে, সে দেবীপ্রসাদের জুতোর নিচে শ্মশানের মাটি কাদা দেখেছে। তারা যেদিন শ্মশানের উদ্দেশ্যে গিয়েছিল সেদিন তো দেবীপ্রসাদ বলেনি সে বাড়ির বাইরে গিয়েছিল। এইসব কথা শুনে তো প্রাসাদের চাকা সকলে অবাক হয়ে যায়। অন্যদিকে দেবীপ্রসাদের মা ঈশ্বরীকে বলে দেবীপ্রসাদের ঘর থেকে বাঘের নখ সরিয়ে ফেলার জন্য, যাতে কেউ দেখতে না পায়। এরপর ঈশ্বরী গোপনে চলে যায় দেবীপ্রসাদের ঘরের দিকে এবং ভবানী তার বক্তব্য বলতেই থাকে সকলের সামনে। পরের সিনে ঈশ্বরী এবং তার কাজের লোক মিলে বাড়ির দাসীর হাতে সেই বাঘের নখের অস্ত্র তুলে দেয়, দূরে কোথাও নিয়ে গিয়ে পুঁতে ফেলার জন্য। প্রথমে দাসী ভয় পেলে ঈশ্বরী কিছু মুদ্রা তার হাতে ধরিয়ে দেয় এবং কাজটা করে ফেলতে বলে ভবানীর চোখের আড়ালে। পরবর্তী সিনে আমাদের আবার রাজপ্রাসাদের দৃশ্য দেখানো হয়। ভবানীর শাশুড়ি ভবানীকে বলে, তুমি তো মা ভবানীকে প্রণাম করতে যাবে বলেছিলে, তুমি যাও, এখানে বড়রা আছে, সব সামলে নেবে। এরপর দেবীপ্রসাদ বলে সে নির্দোষ, ফটিকের লাশের সামনে তার মতিহার পাওয়া গিয়েছে, এটার ব্যাপারে সে জানে না, ফটিককে তো বাঘে আঁচড় মেরেছে। এসব কথা বলার পর দেবীপ্রসাদ মনে মনে তার বাবার উদ্দেশ্য করে বলে, আপনি মাথা নিচু করে থাকবেন না, কিছু বলুন, আপনার বুদ্ধিতে তো এসব হয়েছে। এরপর দেবীপ্রসাদের বাবা রঘুরাজকে বলে, বাঘের আঁচড়ে তো ফটিকের মৃত্যু হয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই দাসী হীরা ঈশ্বরীর কথা মতো সেই বাঘের নখের অস্ত্র লুকিয়ে ফেলার জন্য যাচ্ছিল। ঠিক সেই সময় পেছন থেকে আর এক দাসী তাকে ডাকে এবং বলে, তুই ছোট যুবরাজের ঘর থেকে কি নিয়ে বের হচ্ছিলি? হীরা প্রথমে ঘাবড়ে যায় এবং সে কিছুই বলতে যায় না। তখন সেই দাসী তাকে ভয় দেখায়, সে যদি সত্যি কথা না বলে তাহলে সে রানীমাকে বলে দেবে। এরপর সেই দাসী হীরার আঁচুলের তল থেকে বাঘের নখ পায় এবং হীরাকে জিজ্ঞাসা করে, এটা কি? কিন্তু হীরা কিছু না বলেই সেখান থেকে পালিয়ে যায়। শেষ সিনে সেই দাসী ভবানীকে সেই বাঘের নখটা দিয়ে দেয় এবং বলে, হীরা ছোট যুবরাজের ঘর থেকে এটা পেয়েছে। এরপর ভবানী সে অস্ত্রটা ভালোভাবে দেখতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।